বন্ধুরা, আপনাদের সকলকে 91.2 FM রেডিও সুন্দরবনের সুন্দরবন সম্পর্কিত বিশেষ এক অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, আমাদের কর্মজীবন ছাড়াও প্রত্যেকের ভালো লাগার প্যাশান আছে, যেমন ধরুন ছবি তোলা, গান গাওয়া, নাচ করা, মডেলিং করা। ঠিক তেমনই আবার অনেকে পছন্দ করেন নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেওয়া। এটাই তাদের ভালো লাগা, এটাই তাদের প্যাশান। ঠিক তেমনই একজন ব্যক্তিত্বকে পেয়েছি আমাদের মাঝে, যিনি টাকি গভর্নমেন্ট হাই স্কুলের ইংলিশ শিক্ষক স্যার উদ্দালক দাস মহাশয়। শিক্ষকতার ঘেরাটপ পেরিয়ে একটু অবসর সময় পেলেই তিনি নিজেকে বিলিয়ে দেন সুন্দরবনের প্রাকৃতিক পটভূমিতে, আর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য স্বরূপ তুলে ধরেন আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতিনিয়ত নিজের মতন করে পর্যবেক্ষণ করে চলেছেন আমাদের বাদাবন সুন্দরবনকে। আসুন বন্ধুরা, ওনার কাছ থেকে আজ আমরা সুন্দরবনের গল্প শুনি। স্যার, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। সুন্দরবনের ম্যানগ্রোভ সম্পর্কে যদি আপনি আমাদের শ্রোতা বন্ধুদের কিছু বলেন। আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন আমাদের গর্বের সুন্দরবন। ভারত ও বাংলাদেশ জুড়ে তার বিস্তৃতি। ভারতের অংশটা তুলনামূলকভাবে ছোট, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য আমাদের দিকের সুন্দরবন আমরা একটা কনজারভেশন সাকসেস স্টোরি বলি। তো কেন কনজারভেশন সাকসেস? কারণ 1973-এ প্রজেক্ট টাইগার যখন শুরু হয়, 9টা জঙ্গলকে বাছা হয়েছিল প্রথম তার কার্যক্রমের প্রথম ধাপে। আমাদের সুন্দরবন তার একটা। তো সেই থেকে আমরা 5 দশক ও কিছুটা বেশি অতিক্রম করেছি, এবং এই দীর্ঘ সময় নানা টানাপোড়েন ওঠানামা চলে, কিন্তু তার মধ্যে দিয়েও জঙ্গল সুন্দরবন এবং জল সবটা মিলিয়ে আমাদের যে ভারতীয় সুন্দরবনের অংশ, সেখানে ফ্লোরা আর ফনার কনজারভেশন বা সংরক্ষণ একটা খুব উঁচু বেঞ্চমার্ক স্থাপন করতে সম্ভবপর হয়েছে। তো সেদিক থেকে আমরা বলতে পারি এটা একটা সাকসেস। স্যার, কর্মজীবনে একটু অবসর পেলেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনি বেরিয়ে পড়েছেন প্রকৃতির টানে সুন্দরবনে। তো সুন্দরবনের মানুষের যে জীবিকা নির্বাহ, এই জীবিকা নির্বাহ নিয়ে আপনার অভিজ্ঞতার কথা যদি কিছু বলেন। প্রথমেই বলি যে একটা ভুল ধারণা আছে যে সুন্দরবনে বোধহয় সবাই জঙ্গলে মাছ কাঁকড়া মধু আহরণের জন্য যায়। তা কিন্তু না। আমরা একটা স্ট্যাটিস্টিক্যালি খুব রাফলি বলি, সুন্দরবনের বসবাসকারী টোটাল যে জনসংখ্যা তার 1/5 বা 20% মানুষ হয়তো জঙ্গলে যান, এবং কনজারভেশনের ধারা অনুযায়ী পর্যায়ক্রমে তাদেরকে জঙ্গল বিমুখ করার চেষ্টা চলছে। তা দীর্ঘ সময় ধরে এক একটা সময় এক এক রকম কাজের পদ্ধতি হয়েছে। একটা সময় ছিল যখন কাঠ কাটার জন্য পাস দিত, কূপ এক একটা অ্যাসাইন করে সেখানে কাঠ কাটা হতো। এছাড়া মধু তো আগেও ছিল, এখনও আছে। কাঠ কাটা এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, মাছ এক সময় চিংড়ির যে বাগদা চিংড়ির যে বাচ্চা, যাকে মিন, বাগদার মিন বা পিন বলে ওখানে, তার একটা বড় মার্কেট ছিল। বর্তমানে সেটা কাঁকড়া নিয়ে আছে। এছাড়া বিভিন্ন প্রজাতির মাছ, সেগুলো মানে জল থেকে হারনেস করা হয়। এগুলো সবই জঙ্গল নির্ভর জীবিকা। কিন্তু বর্তমানে আমরা দেখি যে কনজারভেশনের ধারায় মানুষকে, যেহেতু বাঘের জঙ্গল এবং সুন্দরবনের বাঘ তাদের প্রবণতা, আক্রমণ করার প্রবণতাটা বেশি, সেই জন্য বাঘ মানুষ সংঘাত কমানোর জন্য মানুষকে জঙ্গল থেকে সরিয়ে আনার একটা প্রক্রিয়া চলছে। স্যার, আমরা সুন্দরবন মানেই প্রথম আমাদের যে কথাটা মনে আসে সেটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরবন মানে সুন্দরী গাছ, তাল তমালের শাড়ি। কিন্তু এর পরেও প্রতি বছর এই বর্ষাকালে বিশেষ করে দুর্যোগ নেমে আসছে, সুন্দরবনে বাঁধ ভাঙছে, ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে সুন্দরবন। আপনি কি মনে করেন যে সুন্দরবনকে বাঁচাতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সাধারণ মানুষদের? প্রথম কথা হচ্ছে, সুন্দরবনের যে ল্যান্ডমাসটা সেটা মানুষের বসবাসের জন্য প্রতিকূল, এটা সার্বিকভাবে গৃহীত। তা আমরা যে করকম পদ্ধতি অবলম্বন করি সুন্দরবনকে বাঁচাবার, তো সেখানে গ্রামের দিকের যে অংশটা
এবং তার যে নদী বাঁধ সংক্রান্ত তার যে অবস্থাটা যেটা হয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যা সারা বছরই কম বেশি সুন্দরবনে লেগে থাকে, সেটা নির্মূল করা সম্ভব না আমার মতে। সেখানে আমরা অ্যাডাপ্ট করতে পারি বা আমরা তার সংলগ্ন এলাকায় যে মানুষরা আছেন তাদের ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিতে পারি। আর সুন্দরবনের জঙ্গলটা বা জলটা এমনই যে সেটাকে খুব অ্যাক্টিভ বলা হয়, ডেল্টা বা বদ্বীপ হিসেবে এই জায়গাটা খুব অ্যাক্টিভ। তো কোনো একটা অংশ তৈরি হয়, কোনো একটা অংশ ভাঙে, তো এই ভাঙা গড়ার খেলাটা স্বাভাবিক নিয়মে হয়। আর ম্যানগ্রোভ রোপণের যে বিষয়টা, সেটা তার একটা প্রক্রিয়া, কিছু কিছু জায়গায় তা আবশ্যিক, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে ম্যানগ্রোভ গাছ এমনই যে এই গাছগুলো নিজেরাই হয়ে যায়, বীজ জলে ভাসতে ভাসতে নতুন জায়গায় এসে স্থাপিত হয় এবং সেখানে একটা একটা করে স্পিসিসের কলোনি তৈরি হয়। তো দুরকমই দরকার, কিন্তু আমাদের অ্যাডাপ্ট করতে হবে, কারণ সিচুয়েশনটা তো ভালো না। প্রত্যেক বছর জলস্তর বাড়ছে, জলের তাপমাত্রা বাড়ছে এবং প্রত্যেক বছরই এই ওয়েদার রিলেটেড যে প্রতিকূলতা সেটা সুন্দরবনে বৃদ্ধি পাচ্ছে এবং সেটা কমবে না, এটা এই মুহূর্তে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু জঙ্গলের স্বাস্থ্য আমাদের দিকে যথেষ্ট ভালো এবং জলের ক্ষেত্রেও এখন বহু বিধিনিষেধ আরোপিত আছে। অবশ্যই এটা একটা কনফ্লিক্ট, কারণ বহু মানুষের জীবিকাও নির্ধারণ হয় এই জল জঙ্গল থেকে। তাদের একটা দিক আছে, সেটা মানবিক দিক, আর সংরক্ষণের ভাবনা থেকে সেখানে আবার প্রাধান্য পায় জল জঙ্গলের সংরক্ষণ। দুটো ব্যালেন্স করে চলাটা হচ্ছে কনজারভেশন। সুন্দরবন মানেই আর একটা কথা যেটা আমাদের মনে পড়ে, সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। আপনার ফেসবুক প্রোফাইলে প্রায় দেখা যায় যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের যে গর্ব, তাকে নিয়ে প্রায় পোস্ট করতে দেখা যায়। বাঘিনী, তাকে নিয়েও বিভিন্ন রকম ইন্টারেস্টিং পোস্ট আপনার দেখা যায়। তো আপনি কি কখনো নিজে দেখেছেন বাঘ, মানে সুন্দরবনে গিয়ে? এবং সুন্দরবনে বাঘ সম্পর্কে যদি কিছু বলেন, একদম শেষ প্রশ্ন। অবশ্যই সুন্দরবনের জঙ্গলের সেরা জুয়েল বলা যায় সুন্দরবনের বাঘ। আমাদের মনে রাখতে হবে যে গোটা জল জঙ্গল সেইটা চিনতে হবে। এবার কি হয় যে আমরা যখন সাধারণভাবে বেড়াতে যাই, প্রত্যেকেরই বাঘ দেখবো এরকম একটা ভাবনা থাকে। এবার বাঘ দেখার পদ্ধতি কিছু অবলম্বন করে বন্যপ্রাণ যে ট্রিপ রিলেটেড যে ট্রিপগুলো হয়, ওয়াইল্ড লাইফের ছবি বা তার সাইটিং, সেটা একরকমভাবে ঘোরা হয়। আর ক্যাজুয়াল ঘোরায় সেটার কিন্তু চান্সটা কম থাকে, এমনিতেই সেটার সুযোগটা কম থাকে। তা আমি প্রত্যেককেই বলবো যে আগে জঙ্গলটা দেখতে চাওয়াটা হচ্ছে ফার্স্ট লক্ষ্যটা, আর বাঘ তার নিজের সময় দেখা হয়। আমি অনেকবার দেখেছি বাঘ, আর জঙ্গলটা এরকমই যে কখনো কখনো দেখা যায়, কখনো যায় না। তো সেইটা মাথায় রেখে আমাদের ফোকাসটা করা উচিত আর কি। যখন আমি প্রথম এখানে আসা শুরু করি সুন্দরবনে, তো তখন থেকে আমার লক্ষ্যটা ছিল যে জঙ্গলটা ভালো করে চেনা, পুরো জঙ্গলটা চেনা। তারপরে ঘটনাক্রমে কিন্তু বহুবার বাঘ দেখা হয়ে গেছে। তো এই প্রসঙ্গে শেষ যে কথাটা বলছি সেটা খুব অপটিমিস্টিক, যে একটা সময় বাঘের সংখ্যা কমে গেছিলো, জঙ্গলেরও স্বাস্থ্য খুব ভালো ছিল না, তখন বাঘ কম দেখা যেত। তো বর্তমানে সেই ট্রেন্ডটা বদলেছে। এখন গোটা সুন্দরবনে যে সমস্ত অংশে ট্যুরিজম রুট আছে, সেখানে দর্শনার্থীরা মাঝে মধ্যেই জঙ্গলের রাজার দর্শন পান। একটু ধৈর্য লাগে এবং কখনো হয় কখনো হয় না, কিন্তু ওভারঅল সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে, বা তার বাসস্থান হিসেবেও সুন্দরবনের যে ম্যানগ্রোভ হ্যাবিট্যাট, সেটা সেখানে আর কি সে খুব বলা যায় স্বমহিমায় টিকে আছে, ডিসপাইট অল চ্যালেঞ্জেস। আমার এটাই বলা। স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দরভাবে আমাদের সুন্দরবন বাদাবনের প্রাকৃতিক পটভূমি আমাদের শ্রোতা বন্ধুদের, দর্শকদের সামনে তুলে ধরার জন্য। আশা করি সুন্দরবনের পরবর্তী প্রোগ্রামে আবারও আপনাকে আমরা পাশে পাবো। শ্রোতা বন্ধুরা, আজকের এত সুন্দর প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও পরবর্তী কোনো আমাদের এই সুন্দরবন বাদাবনের এমন সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে। আর আপনাদের কিন্তু অবশ্যই শুনতে হবে 91.2 FM রেডিও সুন্দরবন, কারণ আমাদের রেডিও সুন্দরবনই সুন্দরবন বাদাবনের কথা বলে, যা অন্য কোনো রেডিও স্টেশনে শোনা জানা সম্ভব নয়। আজ তবে চলি, নমস্কার।